নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বই থেকে এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি অনুশীলনী থেকে আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রথম প্রশ্নটি বলা হলো, প্রথম প্রশ্নটি হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি? অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি? তো আগে আমরা একটু অ্যামোনিয়ামের সংকেতটা আর সালফেটের সংকেতটা জানি। অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH4। NH4 হচ্ছে অ্যামোনিয়াম, আর NH3 হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াম হচ্ছে NH4 আর অ্যামোনিয়া হচ্ছে NH3। তারপরে সালফেটের সংকেত হচ্ছে SO4। সালফেটের সংকেত হচ্ছে SO4। এইটা হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে সালফেট। তো দুইটা যখন একসাথে মিলবে তখন অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে। তো অ্যামোনিয়ামের যে যোজনী সেটা সালফেটের পাশে বসবে। এখন অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1, সেটা সালফেটের পাশে 1 হিসাবে বসবে। 1 উল্লেখ করতে হয় না, কিন্তু সালফেটের যোজনী হচ্ছে 2, সেটা হচ্ছে অ্যামোনিয়ামের পাশে বসবে, এই পুরাটার পাশে NH4 দুইটার পাশে বসবে। তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, NH4 হোল টু SO4। এটাই হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত। তারপর হচ্ছে ভিনেগারকে কেন দুর্বল অ্যাসিড বলা হয়? ভিনেগার মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডকে ভিনেগার বলা হয়ে থাকে। CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডকে হচ্ছে ভিনেগার বলা হয়। এখন দুর্বল অ্যাসিড মানে কি? দুর্বল অ্যাসিড মানে হচ্ছে যেই সমস্ত অ্যাসিড পানিতে খুব অল্প মাত্রায় বিয়োজিত হয় বা অল্প মাত্রায় হাইড্রোজেন আয়ন উৎপাদন করে, তাদেরকে আমরা দুর্বল অ্যাসিড বলে থাকি। যে সমস্ত শক্তিশালী অ্যাসিড এরা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপাদন করে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা সম্পূর্ণরূপে হাইড্রোজেন এবং ক্লোরিন আয়নে বিভক্ত হয়ে যায়, এটা শক্তিশালী অ্যাসিড। কিন্তু তোমার হচ্ছে এই যে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার, এটা খুব অল্প মাত্রায় বিয়োজিত হয়ে এখানে খুব অল্প মাত্রায় হচ্ছে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে থাকে। দেখা যায় ব্যাপারটা এরকম যে 1000টা তুমি যদি অ্যাসিটিক অ্যাসিড নিয়ে থাকো, 1000টা অ্যাসিটিক অ্যাসিড অণু, এর মধ্য থেকে দেখা যায় হচ্ছে যে 3 থেকে 4টা হচ্ছে হাইড্রোজেন আয়ন উৎপাদন করতেছে। তো এটা খুব কম মাত্রায় বিয়োজিত হয় বলে হচ্ছে এটাকে আমরা দুর্বল অ্যাসিড বলে থাকি। গ নম্বর প্রশ্নের আগে আমরা একটু উদ্দীপকটা দেখে নিই। তুহিন সাহেবের পেটে প্রায় বিভিন্ন সমস্যা হয়। ডাক্তারের কাছে গেলে তিনি কিছু পরীক্ষা করতে বলেন। পরীক্ষার রিপোর্ট দেখা গেল তার পাকস্থলীতে pH 1.6 এবং ধমনীর রক্তের pH হচ্ছে 7.5। রিপোর্ট নিয়ে বাসায় ফেরার সময় সে তার 2 মাসের বাচ্চার জন্য একটি লোশন কিনতে চাইল pH 5.5, কিন্তু দোকানি তাকে বাচ্চার জন্য অন্যটি নিতে বললেন। খেয়াল করে এখানে 3টা ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে pH 1.6, একটা হচ্ছে pH 7.5, আর একটা হচ্ছে pH 5.5। pH বলতে মানে কি বোঝায় সেটা সহজ করে আমি অন্যভাবে প্রেজেন্ট করি। সেটা হচ্ছে pH বলতে বোঝানো হয় কোনো একটা জিনিস অ্যাসিডিক নাকি ক্ষারীয়। যদি কোনো একটা পদার্থের pH এর মান 7 এর কম হয় তখন তাকে আমরা অ্যাসিডিক বলে থাকি। 7 এর বেশি হলে সেটাকে আমরা ক্ষারীয় বলে থাকি। 7 হলে সেটাকে আমরা নিরপেক্ষ বলে থাকি। তো এই ক্ষেত্রে দেখো ধমনীর রক্তের যে pH সেটা ক্ষারীয়, অন্যদিকে পাকস্থলীর যে pH, পাকস্থলীর যদি হচ্ছে সুইটেবল বা কমফোর্টেবল যে pH সেটা হচ্ছে 2 হলে আমার শরীর পাকস্থলী খুব আরাম থাকে এবং হচ্ছে খুব সহজে হজম করতে পারে, কোনো রকম সমস্যা হয় না। কিন্তু 2 এর থেকে যখন কমে যায় বা বেড়ে যায় তখন বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে। 5.5 যে শিশুদের যেই ত্বক লোশনের যে pH সেটা হচ্ছে 5.5 বলা হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে দোকানি তাকে বাচ্চার লোশনটি নিতে নিষেধ করলেন কেন, ব্যাখ্যা করো। ব্যাখ্যার পেছনে কারণটা হচ্ছে দেখো লোশনটার pH কত, 5.5। pH 5.5 মানে হচ্ছে এটা অ্যাসিডিক। অন্যদিকে বাচ্চাদের ত্বক সাধারণত হচ্ছে তোমার নিরপেক্ষ, 7 কাছাকাছি হয়ে থাকে বা নিরপেক্ষ হয়ে থাকে, যার ফলে তুমি যখন এখানে অ্যাসিডিক লোশন ব্যবহার করবা তখন দেখা যাবে হচ্ছে ত্বকে বিভিন্ন রকম সমস্যা, জ্বালা পোড়া দেখা দিতে পারে। এই জন্য হচ্ছে এটা নিতে নিষেধ করা হয়েছে। তো সেটা আমরা একটু ব্যাখ্যা করে লিখি যে বাজারে প্রসাধনী সামগ্রী হিসেবে যেসব দ্রব্য পাওয়া যায় তাতে লেখা থাকে pH এর মান 5.5, কারণ আমাদের ত্বক সাধারণত অ্যাসিডিক হয় এবং pH 4 থেকে 6 এর মধ্যে থাকে। তবে বড়দের ত্বক এবং শিশুদের ত্বকের pH এর মান 7 এর কাছাকাছি থাকে, মানে শিশুদের ত্বকের pH এর মান হচ্ছে 7 এর কাছাকাছি থাকে। অধিক অ্যাসিডিক জাতীয় পদার্থ শিশুদের ত্বকের ক্ষতি করতে পারে। উদ্দীপকে তুহিন সাহেবের তার 2 মাসের বাচ্চার জন্য একটি লোশন কিনতে চাইলেন যার pH এর মান 5.5। তাই লোশন ব্যবহার করলে বাচ্চার ত্বকে জ্বালা, শুষ্কতা এবং ক্ষতি হতে পারে। তাই বাচ্চার ত্বকের সুরক্ষার জন্য দোকানি তাকে লোশনটি নিতে নিষেধ করেন। সহজ ভাষায় বললে বাচ্চাদের যেই ত্বক সেখানে pH এর মান 7 হয়ে থাকে। যেহেতু লোশনের pH এর মান 7 এর অনেক কম, অর্থাৎ অ্যাসিডিক, এটা যদি ব্যবহার করা হয় বাচ্চার ত্বকে জ্বালাপোড়া হতে পারে, ক্ষতি হতে পারে। এই জন্য দোকানি এটা নিতে নিষেধ করেছেন। গ নাম্বার প্রশ্নটা খেয়াল করি। তুহিন সাহেবের পাকস্থলীতে এবং রক্তে অ্যাসিড ও ক্ষারের পরিমাণ যথাযথ আছে কিনা মতামত দাও। খেয়াল করো ওনার পাকস্থলীতে pH এর মান হচ্ছে 1.6 এবং রক্তে pH এর মান হচ্ছে 7.5। তো দুইটা যেই মানে যেটা থাকার কথা
সেটা ঠিকমতো বা যথাযথ আছে কিনা সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো চলো আমরা একটু ব্যাখ্যা করি। তুহিন সাহেবের পাকস্থলীতে এবং রক্তে অ্যাসিড ও ক্ষারের পরিমাণ যথাযথ নেই। খাদ্য হজমের জন্য পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এটি একটি শক্তিশালী অ্যাসিড হয়। পাকস্থলীতে পিএইচ এর মান হলো 2। উদ্দীপকে তুহিন সাহেবের পাকস্থলীতে পিএইচ এর মান 1.6, তাই তুহিন সাহেবের পাকস্থলীতে পিএইচ স্বাভাবিকের তুলনায় অনেক কম। এই মান 0.5 এর মতো হেরফের হলে তার বদহজম সৃষ্টি হবে, ফলে তিনি পেটের বিভিন্ন পীড়াজনিত সমস্যায় ভুগবেন। আবার তুহিন সাহেবের ধমনীর পিএইচ হচ্ছে ধমনীর রক্তের পিএইচ হচ্ছে 7.5, আমাদের ধমনীর রক্তের পিএইচ হলো 7.4, অর্থাৎ এটি সামান্য ক্ষারধর্মী। এই সামান্য হেরফের হলে মারাত্মক বিপর্যয়, মৃত্যুরও কারণ হয়ে যেতে পারে। তুহিন সাহেবের রক্তের পিএইচ স্বাভাবিকের চেয়ে বেশি, তাই তিনি ঝুঁকিতে আছেন। উপরোক্ত আলোচনার সাপেক্ষে বলা যায় যে তুহিন সাহেবের পাকস্থলীতে এবং রক্তে অ্যাসিড ও ক্ষারের পরিমাণ যথাযথ না। খেয়াল করা দুটো জিনিস, একটা হচ্ছে ধমনীর যে রক্ত, ধমনীর রক্তের পিএইচ হতে হবে 7.4, সেখানে তার আছে 7.5। অন্যদিকে পাকস্থলীর পিএইচ হওয়ার কথা ছিল হচ্ছে 2, সেটা হয়ে গেছে 1.6। তো পাকস্থলীটা একটা সিভিয়ার পর্যায়ে আছে, এই জন্য হচ্ছে তার বিভিন্ন রকম বদহজম হচ্ছে। রক্তের ধমনীতে খুব অল্প পরিমাণে পরিবর্তন হচ্ছে, সেটা একটু সচেতনভাবেই চললে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা খুব অল্প পরিমাণও কিন্তু মারাত্মক। এটা 7.5 এর জায়গায় যদি 7.1 অথবা 7.9 হয় তাহলে এটা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এই জন্য এই পিএইচটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু স্ট্যান্ডার্ড যে ভ্যালু আমাদের পাকস্থলী এবং ধমনীর রক্তের জন্য দুইটাই ওনার যে কিছুটা পরিবর্তন হয়েছে, সুতরাং ওনার পিএইচ এর মান স্বাভাবিক না। এটাই ছিল এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি বিজ্ঞান বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।